আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন। আমরা পদার্থের গঠন নিয়ে একেবারে সব কিছুর ধারাবাহিকভাবে দেখব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এই অধ্যায়টিও আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। ছক পূরণ তো করবই, সাথে বইটাও আমরা বোঝার চেষ্টা করব, কোথায় কি কি আছে, কোন বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি। সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। তাহলে যে কোনো একটা বস্তুর ক্ষুদ্র কণাই হলো অণু। যেমন পানি অনেকগুলো ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়, তাহলে এর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় অণু। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো অণু। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই দেখো, ক্ষুদ্র অংশটা অণু, এবং অণুকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কি ভূমিকা রাখতে পারি সে সম্পর্কে জানব। 1 নম্বর আমাদেরকে বলেছে পরমাণু ও অণুর ধারণা। পরমাণু কি, অণু কি? অণু হলো কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ, এবং সে অণুটাকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় তাকে বলা হয় পরমাণু। পদার্থ থেকে বিভাজন করলে কি পাওয়া যায়? কাজ। একখণ্ড চক গুঁড়ো করে অণু সম্পর্কে ধারণা গঠন। আমরা যে ছোটবেলায় চক দিয়ে লিখতাম, সে চকটাকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করা হলো, একেবারে ছোট কণায় পরিণত করা হলো। এখানে বললো একটি চক নেই, তাহলে একটা চক নিবা, সেটিকে 2 ভাগ করি। প্রথমে 2 ভাগ করে রাখবে, সেই ভগ্নাংশটি সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে 2 ভাগ করি। তাহলে তুমি প্রথমে একটা চক নিবে, সেটাকে মাঝ বরাবর ভাঙবে, আবার সেই অংশটাকে আবার 2 ভাগ করবে। এভাবে যতবার সম্ভব ভাগ করি, মানে এভাবে যতবার সম্ভব হয় ততবার ভাগ করবে। এভাবে ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করি। এবার কি করবে, যে একেবারে ছোট যে অংশটা হলো, ধরো এটাকে হাতুড়ি দিয়ে আমরা কি করলাম, গুঁড়ো করতে শুরু করলাম। মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। একেবারে যে গুঁড়ো হয়ে গেছে এগুলো আমরা হাতে নিয়ে অনুভব করার চেষ্টা করি, হাত দিয়ে স্পর্শ করে। নিচের প্রশ্নটি নিয়ে ভাবি, চকের মিহি গুঁড়োকে আরও ছোট করা সম্ভব? মতামত ছকে লিখো। মানে এই যে গুঁড়ো হয়েছে, এটাকে কি আরও গুঁড়ো করা সম্ভব কিনা সেটা এখানে লিখতে বলেছে। দেখো, এখানে মধ্যে আমরা দেখলাম চকের সাদা গুঁড়োকে যদি আরও ছোট করা সম্ভব কিনা সেটা আমরা এখানে লিখব। চকের সাদা গুঁড়োকে ভাঙতে ভাঙতে ছোট করা সম্ভব হলেও এক সময় এমন ক্ষুদ্র কণায় পৌঁছে যাবে যাকে আর খালি চোখে দেখা যাবে না। তখন সেটি পরমাণু। তখন সেটি কি, পরমাণু বা অণুর স্তরে পৌঁছে যাবে। তাই চকের গুঁড়ো অসীমভাবে ছোট করা যায় না, এটি সীমা পর্যন্তই ছোট করা সম্ভব। তুমি তোমার মন্তব্যটা ছোট করে তোমার এখানে লিখবে। সারসংক্ষেপ, আমরা চকের মিহি গুঁড়োকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্র একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের চেয়ে ছোট অংশই হলো অণু। তাহলে পদার্থের চেয়ে ছোট অংশই হলো কি, এর অণু। পরমাণু ও অণু সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো কি, পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। তাহলে পরমাণুর আরেক নাম অ্যাটম। অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটমোস শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো অবিভাজ্য। তাহলে অ্যাটমোস শব্দ থেকে এসেছে, কোন দেশীয়? গ্রিক শব্দ অ্যাটমোস থেকে। এর অর্থ হলো অবিভাজ্য। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তাহলে এখানে কি বলেছে, যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায়, যে পদার্থের মধ্যে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। সোডিয়ামে কয়টি পরমাণু থাকে? একটি পরমাণু থাকে। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়। অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। অক্সিজেনের অণুতে কয়টি পরমাণু থাকে? 2টি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই 2 ধরনের অণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ,
যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু। হাইড্রোজেন অণু এখানে 2টা, অক্সিজেনের অণু 2টা, এরপর হলো যে নাইট্রোজেনের অণু। তাহলে পানির অণুতে সাধারণত কি থাকে? অক্সিজেনের অণুও থাকে, হাইড্রোজেনের অণুও থাকে। তো এটার মধ্যে একাধিক পরিমাণে থাকে। এখানে আমাদেরকে কাজ দিয়েছে পানির অণুর চক্র চিত্র অঙ্কন। প্রথমে আমাদেরকে দিয়েছে যা করতে হবে, অক্সিজেন পরমাণুর 2 হাত এবং হাইড্রোজেন পরমাণুর 1টি হাত আছে। তাহলে অক্সিজেন পরমাণুর কয়টি? 2টি আছে হাত, ওই অক্সিজেনের 2টি, এবং হাইড্রোজেন পরমাণুর প্রতিটার আলাদা আলাদা। দেখো এখানে একটা একটা আছে, একটা আছে। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখাই। তাহলে এখানের মধ্যে আমাদেরকে প্রথমে বললো, এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু ভাবি, এটিকে যদি আমরা একটা অক্সিজেনের পরমাণু ভাবি, পানির অণুর চিত্র অঙ্কন করে, এইখানে পানির অণুর চিত্র আছে, এটাই তোমরা এখানে অঙ্কন করবে। এটিকে আমরা যদি একটি হাইড্রোজেন পরমাণু ভাবি, তার মানে এটাকে যদি আমরা হাইড্রোজেন পরমাণু ভাবি, তাও এখানে পানির চক্রটা আঁকতে হবে। তো অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু চিত্রটা কোথা থেকে নিবে? এখান থেকে নিবে।